হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজান দিতেছে তাই কথা বলতেছি না, আজানটা শেষ হোক। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাইতেছ? বাইরে বৃষ্টি হইতেছে তাই নেটের প্রবলেম হইতেছে কিনা? আমার কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, সব কিছু ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করি। বাহিরে বৃষ্টি হচ্ছে, তো নেটের প্রবলেম যদি হয় কেউ মানে অবশ্যই বলবো। এখানে না বললে হোয়াটসঅ্যাপে বলবা, কারণ আমি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে দেখব। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি আজকে। আজকে হলো আমরা এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার যে প্রথম যে ড্রামাটা ছিল ডক্টর ফস্টাস, এই ডক্টর ফস্টাসটা আজকে আমরা পড়ব। তো অনেকেই মনে হয় ডক্টর ফস্টাসটা আসলেই কোন গল্প নিয়ে রচিত হয়েছে, এটা অবশ্যই মনে হয় অনেকে জানো, আবার অনেকে কি ডিপলি জানো না, হতে পারে সেটা। আচ্ছা, ডক্টর ফস্টাসে যাওয়ার আগে ডক্টর ফস্টাসের রাইটারকে, ওই রাইটার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ডক্টর ফস্টাসের রাইটার হলো ক্রিস্টোফার মার্লো, যিনি মানে কি একজন ইউনিভার্সিটি উইটস। আমরা কি যখন সেকেন্ড ইয়ার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছিলাম তখন একটা প্রশ্নের মধ্যে ছিল মানে এলিজাবেথিয়ান যে পিরিয়ডটা ছিল ওই পিরিয়ডের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি উইটস, ওই ইউনিভার্সিটি উইটস সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। ওইখানে কিন্তু আমরা ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জানতে পারছিলাম যে ক্রিস্টোফার মার্লো হলো একজন ইউনিভার্সিটি উইটস, আর উনি হলো একজন কি এলিজাবেথিয়ান পিরিয়ডের কবি, সরি কবি না, নাট্যকার, ড্রামাটিস্ট।
আর উনি হলো যে আমাদের যে বিখ্যাত ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়র আছে, ওই উইলিয়াম শেক্সপিয়রের হলো কন্টেম্পোরারি। মানে কি কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক যে লেখক থাকে, এই সমসাময়িক লেখককে কি কন্টেম্পোরারি রাইটার বলা হয়। অথবা কি অনেক জায়গায় দেখবা, আচ্ছা এটা তো এমনি বলতেছে তোমাদের, দেখি তোমরা কি কথা বুঝতেছো কিনা। আবার অনেক জায়গায় দেখবা কি যে ওনাকে হইছে মানে শেক্সপিয়রের আগের কবি লেখক বলা হয়েছে, অনেক জায়গায় শেক্সপিয়রের আগের লেখক বলা হয়েছে, মানে যে পূর্বসূরি যেটা, এটা বলা হয়েছে আর কি। তো আমরা যদি ক্রিস্টোফার মার্লোর জন্ম দেখি, জন্ম সালটা দেখি, এটা কি 1564। তো 1564 সালে কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়র যিনি বিখ্যাত নাট্যকার উনিও কিন্তু জন্মগ্রহণ করেন। কিন্তু মাসের ব্যবধান, তাদের যে জন্ম সালটা কিন্তু একই, কিন্তু তাদের যে ডিফারেন্সটা, বয়সের যে পার্থক্যটা, এটা মূলত মাসের হিসাবে, মানে ক্রিস্টোফার মার্লো বড় আর উইলিয়াম শেক্সপিয়র হলো ছোট। এটা হচ্ছে 2 থেকে 2.5 মাসের মতো মানে ব্যবধান তাদের বয়সের মধ্যে। এটা কিন্তু তোমাদের মানে পরীক্ষায় কখনো আসবে না, শুধু জানার জন্য যে উইলিয়াম শেক্সপিয়র কি আর ক্রিস্টোফার মার্লো কন্টেম্পোরারি রাইটার, তারা এলিজাবেথিয়ান পিরিয়ড অথবা রেনেসান্স এজ যেটাই বলো সে এইজের। এখন অনেকের ধারণা যদি ক্রিস্টোফার মার্লো যদি আরও বাঁচত, তখন কি সে যে উইলিয়াম শেক্সপিয়র আমাদের যেই রকম মানে অনেক দারুণ যে লেখা উপহার দিছে, বিভিন্ন নাটক উপহার দিছে, লেখছে সে, আর ক্রিস্টোফার মার্লো যদি মানে বেঁচে থাকতো, সে হইছে উইলিয়াম শেক্সপিয়রকে ক্রস করতো। মানে কি এখানে কিন্তু ক্রিস্টোফার মার্লোকে কি হাইলাইট করা হয়েছে, তার যে জ্ঞান ছিল, জ্ঞানের যে গভীরতা ছিল এবং স্কিল ছিল, এই স্কিলটা কি অনেক জায়গায় উইলিয়াম শেক্সপিয়রকেও অতিক্রম করে। তাই বলা হতো যে যদি ক্রিস্টোফার মার্লো আরও মানে বছর বাঁচত, সে কিন্তু অল্প বয়সে মারা যায়, ক্রিস্টোফার মার্লো অল্প বছরে মানে বয়সে মারা যায়। এখন সে যদি আরও বছর বাঁচত, তখন কি সে আমাদের উইলিয়াম শেক্সপিয়র যে বিখ্যাত নাট্যকার তাকেও ক্রস করত, এটা অনেকের ধারণা। এতটুকু বুঝছো তো? এটা একটা বেসিক ধারণা যে দুইজন কবি যখন দুইজন কি বিখ্যাত দুইজন রাইটার, তারা পাশাপাশি একই যুগের এবং তাদের জন্মসালটাও একই। তো এতটুকু ইনফরমেশন এনাফ। তো ক্রিস্টোফার মার্লো কখন জন্মগ্রহণ করে? এটা হচ্ছে 1564 6 এপ্রিল 1564 ক্যান্টারবারি ক্যান্ট ইংল্যান্ডে ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেন। এটা কি ইংল্যান্ড, মূলত এখানে কি লন্ডনের কাছাকাছি। আর উনি কি শুধু যে নাটক লিখছে এরকম না, উনি একজন পোয়েট, মানে কি কবিতাও লিখছে। যেমন কি উইলিয়াম শেক্সপিয়র কি লিখছে বিভিন্ন 154টা সনেট লিখছে আমরা জানি। তো আমাদের যে ক্রিস্টোফার মার্লো, সেও কি নাটকের পাশাপাশি কিছু কবিতাও লিখছিল। আর এখানে বলা হয়েছে যে শেক্সপিয়রস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিডিসেসর ইন ইংলিশ ড্রামা। এখানে কি শেক্সপিয়রের পূর্বসূরি বলা হয়েছে। পূর্বসূরি মানে কি আগের লেখক যারা, তাদেরকে পূর্বসূরি বলা হয়। আর পরের যে তাদেরকে বলা হয় কি উত্তরসূরি বলা হয়। যেহেতু তাদের কি বয়সের তারতম্য কিছুটা ব্যবধান আছে, তাই উইলিয়াম ক্রিস্টোফার মার্লোকে শেক্সপিয়রের আগের লেখক বলা হয়েছে। হু ইজ নোটেড স্পেশালি ফর হিজ এস্টাবলিশমেন্ট অফ ড্রামাটিক ব্ল্যাঙ্ক ভার্স। আমরা কি জানি যে আমরা যখন কোনো কবিতা লিখি, ব্ল্যাঙ্ক ভার্স তার এই যে ইয়ারগুলি আছে, এটা মূলত কি কবিতার মধ্যে অ্যাপ্লাই করা হয়। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি আমাদের যে নাটকের কবিতার যে লাইন থাকে, এই লাইনের শেষের যে ওয়ার্ডগুলি থাকে, এটা যদি একটা সেন্টেন্সের মধ্যে কি মানে প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স, এই সেন্টেন্স যদি কি ছন্দ আকারে না হয়, সেটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। মানে কি এখানে কোনো ছন্দের কোনো মিল রাখা হয় নাই,
এটা হইছে কবিরা কি তাদের নিজস্ব যে চিন্তা চেতনা আছে এই চিন্তা চেতনা প্রকাশ করার জন্য হইছে নিজস্ব স্টাইলে লিখছে। এখানে কোনো ছন্দ যে মিল রাখতে হবে এই ছন্দটা মিল রাখে নাই। এই যে ছন্দ যে মিল না রাখার যে ব্যাপারটা এটাই মূলত ব্ল্যাঙ্ক ভার্স। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ক্রিস্টোফার মার্লো সম্পর্কে যতটুকু বলছি অতটুকু ক্লিয়ার? ক্রিস্টোফার মার্লো সম্পর্কে যতটুকু বললাম এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ, বাংলাতে হইছে ব্ল্যাঙ্ক ভার্সকে অমিত্রাকর ছন্দ বলা হয়, ছন্দ বলা হয়। আরেকটা পয়েন্ট এখানে মানে তোমাদের এটা মানে শুধু জেনে রাখো যে ক্রিস্টোফার মার্লোর যে পিতা ছিল উনি মূলত কি একজন শো মেকার ছিল। শো মানে জুতা বানাইতো, যে শো মেকার ছিল, বুঝতে পারছো? আর ক্রিস্টোফার মার্লো হলো 29 বছর 3 মাস বয়সে সে মারা যায়, মানে কি খুবই অল্প বয়সে মারা যায় ক্রিস্টোফার মার্লো। ওকে, এটা হচ্ছে অথর সম্পর্কে এতটুকুই ইনাফ তোমাদের জন্য ইনফরমেশন জানা। এখন হলো আমরা টেক্সটটা দেখব। টেক্সট বলতে আমাদের হচ্ছে ডক্টর ফস্টাস। তো ডক্টর ফস্টাস কি? ক্রিস্টোফার মার্লো যতগুলো ট্র্যাজেডি লিখছে এই ট্র্যাজেডির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ডক্টর ফস্টাস। ইভেন এটা যখন প্রকাশিত হয় অথবা মঞ্চস্থ করা হয় তখন কি এটা খুবই আলোড়ন সৃষ্টি করে চারপাশে, কি চারপাশের মহলে ডক্টর ফস্টাসটা কি আলোড়ন সৃষ্টি করে, এবং এই ডক্টর ফস্টাসটাই ক্রিস্টোফার মার্লোর যে পপুলারিটি, জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে বয়ে আনে। বুঝতে পারছো? ব্ল্যাঙ্ক ভার্স, মানে ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ব্ল্যাঙ্ক ভার্স হলো কবিতার মধ্যে এটা অ্যাপ্লাই করে। কবিতা, এটা হচ্ছে নাটকের মধ্যে না, কবিতার মধ্যে। এখন কবিতা লিখতে কি আমরা দেখি কবিতার যে লাইনগুলি থাকে এই একটা লাইন কিন্তু আরেকটা লাইনের সাথে কি মানে ছন্দ আকারে মিলে লাস্টের যে সাউন্ডটা থাকে এই সাউন্ডটা মনে করো প্রথম সেন্টেন্সের লাস্ট সাউন্ডটা দ্বিতীয় অথবা তৃতীয়টার মধ্যে মিলে। যেমন কি আমরা সনেট পড়ছি, সনেটের মধ্যে কি একটা রাইম স্কিম ফলো করা হয়, কিন্তু ব্ল্যাঙ্ক যে ভার্সটা থাকে এই ব্ল্যাঙ্ক ভার্স হইছে কোনো ফলো করা হয় না, কোনো তোমাদের এখানে কোনো ছন্দ মিল পাবা না। এখানে যে লাস্ট ওয়ার্ডগুলি থাকে এই লাস্ট ওয়ার্ডগুলির মধ্যে কোনো মিল থাকবে না। এটাই হচ্ছে তোমাদের যে প্যারাডাইস টু লস্ট জন মিল্টনের, এই জন মিল্টনের প্যারাডাইস টু লস্ট কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। বুঝতে পারছো ব্ল্যাঙ্ক ভার্সটা কি? এটা হচ্ছে ছন্দের মানে ফলো করবেন, এখানে কোনো ছন্দ থাকবে না লাইনগুলির মধ্যে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সটা কি ক্লিয়ার হয়েছে? ছন্দ থাকবে না, একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে লাস্টের শব্দগুলি মিল থাকে এই মিলটা থাকবে না, এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স মূলত। আচ্ছা, এখন হলো আমরা টেক্সটে যাই। টেক্সট হলো আমাদের কি ডক্টর ফস্টাস। এখন এই ডক্টর ফস্টাস কি আমাদের সংক্ষিপ্ত নাম, অনেকে কি বড় নাম থাকলে আমরা ইজিলি বলতে পারি না, তাই কি আমাদের সুবিধার্থে মানে পাঠকদের সুবিধার্থে কি করে রাইটাররা বা যারা প্রকাশ করে তারা কি করে যে একটা ফুল যে টাইটেলটা থাকে, সম্পূর্ণ একটা টাইটেল থাকে, এই টাইটেলের পাশাপাশি কি ছোট্ট একটা টাইটেল দিয়ে থাকে। যেমন কি আমাদের আজকের যে টপিক ডক্টর ফস্টাস, এটা হলো তার সংক্ষিপ্ত একটা টাইটেল, কিন্তু এর একটা ফুল টাইটেল আছে। এই ফুল টাইটেলটা কি? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, এটা হলো ফুল টাইটেল। ডক্টর ফস্টাসের ফুল টাইটেলটা কি? যে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, মানে ডক্টর ফস্টাসের জীবন এবং মৃত্যুর যে মানে কি করুণ যে কাহিনীটা আছে এই কাহিনীটাই কি এই গল্পের
ফুল টাইটেল। এখন এই গল্পটা তো লেখছে অথর তো আমরা জানি ক্রিস্টোফার মার্লো। ওয়ান থিং যে ক্রিস্টোফার মার্লোকে কিন্তু মর্নিং সান বলা হয়। মর্নিং সান মানে মর্নিং সান বলতে বুঝো যে সকালের যে সূর্য, এটাকে ক্রিস্টোফার মার্লোকে অনেক সময় কি মর্নিং সান বলা হয়। তারপর কি টাইপ অফ ওয়ার্ক, এটা কোন ধরনের লেখা, এটা একটা প্লে আমরা জানি। আর এটা কি প্লে হয়েছে কি এটা মঞ্চস্থিত হয়েছে, মানে মঞ্চের মধ্যে এটা উপস্থাপন করা হয়েছে এই নাটকটা, তাই এটা একটা প্লে। আর কখন লেখা হয়েছে, এটা হচ্ছে খুব সম্ভবত 1592 সালে লেখা হয়েছিল। আমি কি ঠিক আছি কিনা এটা একটু না, ব্ল্যাঙ্ক ভার্সও তোমার কবিতার মধ্যে, কবিতায় অ্যাপ্লাই করা হয়, এটা তো নাটকের মধ্যে অ্যাপ্লাই করা না, নাটকের মধ্যে এগুলি অ্যাপ্লাই করা হয় না। ব্ল্যাঙ্ক ভার্স মূলত কবিতায় অ্যাপ্লাই করা হয়। নাটকের মধ্যে কি আমাদের রাইমের কোনো ফাংশন আছে? অবশ্যই না, নাটকের মধ্যে রাইমের কোনো ফাংশন নাই, এটা কবিতার ক্ষেত্রে। বুঝতে পারছো? ফাইজা রহমান যে প্রশ্ন করছো ব্ল্যাঙ্ক ভার্স কি ডক্টর ফস্টাস কি ব্ল্যাঙ্ক ভার্সের লেখা কিনা, না, ডক্টর ফস্টাস তো একটা নাটক, নাটক ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয় না। এটা হচ্ছে কবিতার একটা বৈশিষ্ট্য, কবিতার মধ্যে লেখা হয়, ব্ল্যাঙ্ক ভার্স ফলো করা হয়। এখন হচ্ছে এটা কখন লেখা হয়েছে, এটা হচ্ছে কি খুব সম্ভবত 1592 সালে লেখা হয়েছিল। এবং এটার টাইম অ্যান্ড প্লেস, এটা হলো যে টাইম অ্যান্ড প্লেস, এটা হলো 1590 দশকে। এটা হচ্ছে এই কথাটা কিন্তু এখানে আর ইংল্যান্ডে লেখা হয়েছে। আর ফার্স্ট পাবলিকেশন, এটা মূলত হলো ফার্স্ট পাবলিকেশনের আগে এটা একবার মঞ্চস্থ করা হয়েছিল, মানে পারফর্ম, মঞ্চে এটাকে পারফর্ম করা হয়েছে 1592 সালে। এই ইনফরমেশনটা এখানে দেওয়া নাই, এটা তোমরা নোট করতে পারো যে 1592 সালে ডক্টর ফস্টাসটা প্রথম মঞ্চের মধ্যে উপস্থাপন করা হয়। এবং 1604 সালে ডক্টর ক্রিস্টোফার মার্লো কিন্তু মারা গেছে, ক্রিস্টোফার মার্লো কিন্তু মারা যায়। এই যে 1593 সালে ক্রিস্টোফার মার্লো মারা যায় এবং 1604 সালে প্রথম এটা বই আকারে, মানে টেক্সট আকারে প্রথম এটা প্রকাশিত হয়। আর কে পাবলিশ করছে এগুলো জানা দরকার নাই আমাদের এখানে। আর ন্যারেটর বলতে হয়েছে আমরা জানি ট্র্যাজেডির মধ্যে কি করে, ট্র্যাজেডিটা কিন্তু শুরু হয় কিন্তু কোরাস দিয়া। কোরাস তো বুঝো, একদল গায়ক থাকে, তারা কি করে বিভিন্ন সিচুয়েশনের উপর কমেন্ট করে। তো ম্যাক্সিমাম টাইম কি ট্র্যাজেডিগুলো শুরু হয় কোরাস দিয়ে শুরু হয়। আর এটার টোন যেহেতু এটা একটা ট্র্যাজেডি হবে, কি হবে, ট্রাজিক হবে। লিটারেরি পিরিয়ড হলো ইংলিশ রেনেসান্স অথবা এলিজাবেথিয়ান এজ, যেটাই বলো। আর জেনরি, এটা হচ্ছে এলিজাবেথিয়ান ট্র্যাজেডি আর মোরালিটি প্লে। মোরালিটি প্লেটা কি এখন কি প্রশ্ন করতে পারো। 1590, এটা বলতে হয়েছে 1590 এর দিকে, মানে কি আমরা যদি 80-র দশক বলি তাহলে সেটা কি 1980, 80-র দশক কি 1980। এরপর কি আমরা একটা এজ দিই বা ইংলিশে যদি লিখি, তার মানে কি এটা হচ্ছে 1980, মানে 80-র দশক বলি আমরা। এই যে আমরা যদি এই লেখাটা লিখি, আমি কমেন্টে লিখতেছি, এই লেখাটা যদি লিখি তার মানে কি এটা হচ্ছে 80-র দশক। কিন্তু আমরা যদি আবার কি লিখি, এই যে এখানে আমার কমেন্টগুলি দেখো যে এখানে কি লিখছে, এটা হচ্ছে 90-এর দশক। তো 1500-এর মধ্যে 90-এর দশক ছিল। 90-এর দশক বলতে কি 90 থেকে 99 পর্যন্ত যতগুলো সাল ছিল এটাকে মূলত 90-এর দশক বলা হয়েছে। বুঝতে পারছো? যে প্রশ্ন করছিলা 1590 ইতিহাসে কি বুঝাইছে এটা বুঝছো? এটা হচ্ছে মূলত 1590-এর দশকটা যেটা ছিল ওইটাকে বোঝানো হচ্ছে।
আচ্ছা এখন হইছে এখানে একটা মানে প্রশ্ন কিন্তু আসছে যে জেনরিটা কি ডক্টর ফোস্টাসের জেনরি কি এটা হইছে মোরালিটি প্লে কি একটা হইছে নাটকের এরকম একটা ব্রাঞ্চ যেখানে কি একটা মোরাল লেসন দেওয়া হয় তো ডক্টর ফোস্টাসের ওই রকম একটা ব্রড প্রশ্ন আছে মনে হয় না এটা তোমাদের ইম্পর্টেন্ট ছিল এটা তোমাদের 2022 আশা করছে তার মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট না তো মোরালিটি প্লেটা আসলে কি মোরালিটি প্লেটা হলো যে যে ড্রামাতে একটা মোরাল লেসন দেওয়া হয় এই যে ড্রামাটা আছে ডক্টর ফোস্টাস এই ডক্টর ফোস্টাসের শেষে যে কোরাস আছে এই কোরাস কি একটা মোরাল লেসন দিবে যে মানুষকে কি তার যে লিমিটেশনটা থাকে এই লিমিটেশন অতিক্রম করা উচিত না যদি সে এই লিমিটেশনটা কি করে ক্রস করে তাহলে কি তার করুণ পরিণতি ভোগ করতে হয় এটা হইছে এই ড্রামার যে মোরাল লেসন এটা তো মোরালিটি প্লেটা তো ক্লিয়ার আমি স্ক্রিন দেখাচ্ছি না তো স্ক্রিনটা এনাফ করলাম তো মোরালিটি প্লেটা কি ক্লিয়ার হয়েছে যে মোরালিটি প্লেটা কি যে নাটকের মধ্যে একটা মোরাল লেসন থাকবে এটাই মূলত মোরালিটি প্লে আর মোরালিটি প্লেটা এলিজাবেথিয়ান এজে অনেক সময় মানে অনেক লেখা হতো আচ্ছা আর এটার সেটিংটা তো বলছি তারপর হচ্ছে প্লেস হলো ইউরোপ স্পেশালি জার্মানি এন্ড ইতালি আর ক্লাইম্যাক্সটা কি ক্লাইম্যাক্সটা মূলত হইলে যখন ডক্টর ফোস্টাস তার সোলটাকে বিক্রি করে দেয় এটা হইছে মূলত আমাদের এই গল্পের ক্লাইম্যাক্স তো বুঝো যে কোনো একটা ঘটনার যে গুরুত্বপূর্ণ কাহিনীটা যেখানে ঘটে এটাই মূলত ক্লাইম্যাক্স বুঝতে পারছো প্রতিটা ট্র্যাজেডি এক একটা মোরালিটি প্লে এটা আমরা বলতে পারি কারণ প্রতিটা ট্র্যাজেডির পরে কি একটা মোরাল লেসন থাকে আর অ্যান্টাগনিস্ট মূলত এখানে কে যে অ্যান্টাগনিস্ট যদি আমরা এখানে বলি এটা হইছে ডক্টর ফোস্টাসও বলতে পারি বা হইছে মেফোস্টোফিলিস যেটা আছে এখানে শয়তানের যে চাকর ছিল মেফোস্টোফিলিস বা শয়তানের এজেন্ট ছিল মেফোস্টোফিলিস এই মেফোস্টোফিলিসকে আমরা অ্যান্টাগনিস্ট বলতে পারি এবং কি যেহেতু ডক্টর ফোস্টাস সে নিজের করুণ পরিণতির জন্য দায়ী তো এই সেন্সে ডক্টর ফোস্টাসকেও আমরা অ্যান্টাগনিস্ট বলতে পারি অ্যান্টাগনিস্ট মানে কি প্রধান চরিত্রের বিপরীতে যারা যে কাজ করে তাই সে মূলত অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট মানে কি প্রধান যে চরিত্র যাকে কেন্দ্র করে গল্পটা রচিত হয় তো আমরা জানি ডক্টর ফোস্টাস সে টাইটেল ক্যারেক্টার তো অবভিয়াসলি কি সে প্রোটাগনিস্ট হবে আচ্ছা আর কিছু এখানে দরকার নাই আর এটা মূলত 5টা অ্যাক্টে বিভক্ত এখন আমরা হইছে ক্যারেক্টার লিস্টে আগাই ক্যারেক্টার লিস্ট কি এখানে অনেক ক্যারেক্টার আছে যে ডক্টর ফোস্টাসের মধ্যে অনেক ক্যারেক্টার আছে এখন আমাদের সব ক্যারেক্টার জানা দরকার নেই যেগুলি আমাদের জানতেই হবে সেগুলি আমরা জানি যেমন মেজর ক্যারেক্টারের মধ্যে আমাদের সর্বপ্রথম আসে ডক্টর ফোস্টাস সে কি এই গল্পের প্রধান চরিত্র এবং সে একজন খুবই বিজ্ঞ মানে কি শিক্ষিত একজন লোক ছিল সে তারপর মেফোস্টোফিলিস এর মূলত হইল শয়তানের এজেন্ট ছিল মেফোস্টোফিলিস তারপর হচ্ছে ওয়েগনার এ হচ্ছে ফোস্টাসের স্টুডেন্ট প্লাস হলো সার্ভেন্ট মানে কি চাকর ছিল তারপর লুসিফার এ হলো মূলত কি শয়তানের যে হেড থাকে মূলত হচ্ছে লুসিফার হচ্ছে শয়তানের হেড বুঝতে পারছো লুসিফার কোরাস তো জানি একদল যে মানুষ থাকে এটা হচ্ছে কোরাস তারপর হলো গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল এটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমরা বিলিভ করি যে আমাদের দুই কাঁধে দুইটা অ্যাঞ্জেল থাকে তো এখানেও কিন্তু ডক্টর ফোস্টাস যখন খারাপ কাজ করতে মানে গেছিল তখন কিন্তু গুড অ্যাঞ্জেল বারবার কি করছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে যেটা করতেছে এটা আসলে কি খারাপ তো এখানে গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল দুইজনকে কি একসাথে মানে একটা ক্যারেক্টার হিসেবে ধরা হয়েছে তারপর হচ্ছে রবিন এ হচ্ছে মনে হয় কি ছিল
যে স্টেবল হ্যান্ড, এখানে মূলত এই যে কি গুড়া থাকে না, এই গুড়ার মধ্যে কি সে দেখাশোনা করতো, তার একটা গুড়াশালা ছিল, মানে গুড়া যেখানে রাখা হয়, এখানে কি রবিন নামে একটা ছেলে ছিল। এগুলো অবশ্য আমাদের আসে না, কাজে আসবে না। হর্স কোর্সার এসে এখানে আমরা দেখতে পাই, গল্পে যখন আমরা পড়বো তখন কি দেখব যে একজন গুড়া বিক্রেতা ছিল। আর দ্য পপ, দ্য নাইট, এগুলি মূলত আমাদের গল্পের যে ঘটনার চক্রে কি করব আমরা এগুলিকে পাবো। অ্যাকচুয়ালি তারা কিন্তু এই গল্পের চরিত্র না। এই যে হেলেন অফ ট্রয়, হেলেনের নাম তো শুনছো, যে ট্রয়ের যে বিখ্যাত সুন্দরী ছিল সে কি হেলেন ছিল। এই হেলেনের জন্য কিন্তু ট্রয় নগরী যে ধ্বংস হয়েছিল এটা। তো এখানে কি তারা কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে আসে নাই, তাদের নাম এখানে আনা হয়েছে। তো ডিরেক্ট তারা ক্যারেক্টার না এই গল্পের। তো মাইনর ক্যারেক্টারগুলির মধ্যে আমরা কি পাই, যে বালদেস অ্যান্ড কর্নেলিয়াস, এটা মূলত হলো দুইজন ম্যাজিশিয়ান ছিল, যাদের কাছ থেকে ডক্টর ফস্টাস ইন্সপায়ার হয়েছে যে সে জাদুবিদ্যা শিখবে। তারপর 7 ডেডলি সিনস, এখানে মানে ওই যে 7টা যে খারাপ গুণ আছে, এই 7টা গুণকেও কি এখানে পার্সোনিফাইড করা হয়েছে। পার্সোনিফাইড মানে পার্সোনিফিকেশনটা তো বুঝো, পার্সোনিফিকেশন মানে এরকম একটা লিটারেরি মানে কি ফিগার অফ স্পিচ, যেটার মাধ্যমে কি একটা লাইফলেস অবজেক্টকে জীবন দান করা হয়। এখানে হচ্ছে মানুষের 7টা খারাপ গুণের কথা বলা হয়েছে। তো 7টা খারাপ গুণকে এইরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে যেমন মনে হয়েছে যে তারা কথা বলতে পারে, মানে তাদেরকে মানুষের মতো কি প্রেজেন্ট করা হয়েছে। মেফোস্টোফিলিসকে এই 7টা ডেডলি সিনকে কি করছে ডক্টর ফস্টাসের কাছে মানুষের মতো প্রেজেন্ট করছিল। তারপর হচ্ছে ওল্ড ম্যান ছিল, বেলজিবাব, এই যে শয়তানের হেডকোয়ার্টার বেলজিবাব। তারপর হচ্ছে ডিউক অফ ব্যানহল্ট, ডাচেস অফ ব্যানহল্ট, এগুলো হচ্ছে আমাদের ঘটনা চক্রে আসবে। আর কোনো ক্যারেক্টার আমাদের পড়তে হবে না। ক্যারেক্টার লিস্টটা কি ক্লিয়ার? আমাদের মেইনগুলি জানলেই হবে, বুঝতে পারছো? আমাদের মেইন ক্যারেক্টার লিস্টটা কি ক্লিয়ার হয়েছে, যে আমাদের মেইন যে ক্যারেক্টার যে ডক্টর ফস্টাস, মেফোস্টোফিলিস, লুসিফার, এই 3টা ক্যারেক্টার মূলত আমাদের যে সমগ্র নাটকটা আছে এই নাটকের মধ্যে কি করবে বারবার আসবে, বারবার আসবে। বেশি আসবে হলো ডক্টর ফস্টাস এবং মেফোস্টোফিলিস। ক্যারেক্টার লিস্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো, কমেন্ট ফার্স্ট। এখানে মানে অনেকগুলি ক্যারেক্টার আছে, এই সবগুলো ক্যারেক্টার আমাদের দরকার নাই জানার। এটা ব্রিফের ক্ষেত্রে যদি আসে আমরা ওইখানে সার্চ সাজেশনে দাগাই দিব। ব্রিফের ক্ষেত্রে আসলো এটা ওই যে ডক্টর ফস্টাসের চাকর কে ছিল, কে তাকে ইন্সপায়ার করছিল এই কালো জাদুর মধ্যে ইয়া করার জন্য, এইগুলি আসতে পারে, আর কোনো বেশি কোনো কিছু আসবে না। তো এটা যে ডক্টর ফস্টাস, এটা তো একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি তো বোঝো, যেখানে হচ্ছে গল্পের প্রধান যে চরিত্র থাকে এই চরিত্রের কি একটা ট্র্যাজিক একটা এন্ড হয়, সে একটা করুণ পরিণতির কি সম্মুখীন হয়, এবং এই সম্মুখীনটা কিন্তু সে নিজের কিন্তু নিজের যে দোষের কারণে, যেটাকে আমরা হ্যামার্শিয়া বলি, নিজের একটা কি জাজমেন্ট, সে একটা ভুল কোনো একটা জাজমেন্ট করে, যে জাজমেন্টের জন্য মূলত সে করুণ পরিণতির সম্মুখীন হয়। হ্যাঁ, কোটেশন সামারির পরে কোটেশন, ইম্পর্টেন্ট কোটেশন রাখছি, ওইখানে বলবো। আচ্ছা, এখন হলো কি করব আমরা ডক্টর ফস্টাস পড়ব। ডক্টর ফস্টাস এখানে ইংলিশ সামারি লাইন বাই লাইন পড়া মানে হচ্ছে সময় নষ্ট, তো আমরা কি বাংলাটাই পড়ব। এই ডক্টর ফস্টাসে লাইন বাই লাইন পড়াটা কি মানে লাইন বাই লাইন পড়া দরকার নেই, এখানে তোমাদেরকে পড়ে এটা ইংলিশটা দিয়ে দিব, তোমরা মানে আমি বাংলাটা বলবো, তোমরা ইংলিশটা পড়ে দেখে নিবা, বুঝতে পারছো?
আচ্ছা, ডক্টর ফস্টাস এটা মূলত কি, যে ক্রিস্টোফার মার্লো রচিত কি একটি বিখ্যাত ইংরেজি ট্র্যাজেডি, এটা আমরা জানি। এখন এই যে বিখ্যাত একটা ট্র্যাজেডি, এই গল্পের মূল কাহিনীটা কি? এই গল্পের মূল কাহিনীটা হলো যে আমাদের গল্পের যে প্রধান চরিত্র ডক্টর ফস্টাস, সে শয়তান লুসিফারের কাছে কি নিজের আত্মা বিক্রি করে দেয়, এবং এই বিক্রির ফলে কি সে একটা সময় মানে অনেকটা সময় কি সে বিভিন্ন ক্ষমতা উপভোগ করছে, সে ভোগ করছে, যে লুসিফার যে তার আত্মা মানে কিনে নিছে। এই কিনে নেওয়ার ফলে কি লুসিফার তাকে কিছু ক্ষমতা দিছিল, এই ক্ষমতার বলে সে অনেক কিছু করছে, এবং কি সে অনেক কিছু করার পর যখন সময় শেষ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শয়তানের যে হেড থাকে লুসিফার, এই লুসিফার কি করছে, তাকে সমস্ত পাওয়ার দিছে, যে সে যা খুশি সে সেটাই করতে পারবে একটা নির্দিষ্ট সময়, সেটা ছিল 24 বছর। এই 24 বছর সে যা না মানে তার যা খুশি সে সেটাই করছে ডক্টর ফস্টাসে। এরপর যখন 24 বছর শেষ হয়ে যায়, তখন কি তার একটা করুণ মানে সে তার ভুল অবশেষে বুঝতে পারে, কিন্তু তখন তো কিছু করার ছিল না। তখন এসে তার যে সে একটা ডিল করছিল লুসিফারের সাথে, যে একটা ডিল করছিল, ওই ডিল অনুযায়ী হলো তাকে নরকে কি টেনে নিয়ে যাওয়া হয়। তো সে কি করছে, লাস্ট মুহূর্তে কিন্তু বলছে, মানে সে স্বীকার করছিল যে তার কি এরকম করা ঠিক হয় না, এবং সে মানে গডের কাছেও কি প্রার্থনা করার চেষ্টা করছে, কিন্তু সে এত পাপ করছে যে তার হাড়টা এত কঠিন হয়ে গেছিল যে তার কি যে অনুশোচনাটা, এই অনুশোচনা বোধটা আসে না, এবং অবশেষে কি তার একটা করুণ পরিণতি হয়, মানে তাকে কি নরকে টেনে নেওয়া হয়, মানে নরকে টেনে নিয়ে যায়। তো নরক তো বুঝো, নরক একটা খারাপ স্থান, ওইখানে সে সারা জীবন কি করবে, থাকবে, বিভিন্নভাবে কি তাকে অত্যাচার করা হইব। তো এটা কি তার একটা করুণ পরিণতি। এই যে ডক্টর ফস্টাস কিভাবে তার আত্মাকে বিক্রি করছে, এবং এই আত্মা বিক্রির ফলে তার কি করুণ পরিণতি হয়েছিল, এই করুণ পরিণতিটাই মূলত আমাদের এই গল্পের মূল আলোচ্য বিষয়। ওকে, এখন আমরা বাংলা সামারিটা পড়ি। এখানে কিন্তু আমি কিছু বলতেছি না, এখানে ইংলিশ কিন্তু আমি বলতেছি না। সাউন্ড কি ঠিক আছে? একজন বলল সাউন্ড কম, সাউন্ড কি ঠিক নাই? আজকের ক্লাস 8টায় শুরু করছি, এটা তো বলে দিছিলাম সন্ধ্যার আগেই তো বলে দিলাম। তোমরা সব নোটিফিকেশনের জন্য কি করবা, তোমাদের যখন তোমরা অ্যাডমিট হয়েছিল তখন কি তোমাদের প্রথম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল না, যেখানে তোমরা বেশি বকবক করার জন্য আমি মেসেজ অপশন অফ করে দিছি। ওইখানে তোমরা কি করবা, চেক করবা। আর যে স্টাডি ডিসকাশন যে গ্রুপটা, ওইখানে কিন্তু তোমরা মানে এটা তো মেসেজ অপশনটা অন করা, সবাই মেসেজ দাও, তো তাও কি ওইটা আমার যে কথাটা ওইটা কি মেসেজটা উপরে উঠে যায়। তো অনেকে কি উপরে মেসেজ চেক করো না, তাই অনেক সময় কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বুঝতে পারছো? তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের প্রথম যে গ্রুপে অ্যাড করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই গ্রুপে সবাই চেক করবা। অথবা আমাদের যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে দেয় না, যেহেতু তোমাদের ওই গ্রুপটাতে মেসেজ অপশন অফ, সেখানে শুধু অ্যাডমিনরা ছাড়া আর কেউ করতে পারবে না মেসেজ, তো ওইখানে দেওয়া হয়, বুঝতে পারছো? এখন আমরা কি করি, গল্পটা পড়ি। তো ডক্টর ফস্টাস একজন উচ্চ শিক্ষিত এবং সম্মানীয় জার্মান ব্যক্তি ছিল। এখন কি সে জার্মানের অধিবাসী ছিল, এটা বলে দিছি, নোটিশ বোর্ডে বলে দিছি আমি। সবাই হলে স্টাডি ডিসকাশন যেটা ওই গ্রুপে গিয়ে আস্ক করে, তো ওইখানে তো না, নোটিশ বোর্ড চেক করবা, অথবা প্রথম যে গ্রুপটা ছিল ওইখানে চেক করবা। ওকে, আচ্ছা। তো ডক্টর ফস্টাস সে কি একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, মানে হাইলি এডুকেটেড পারসন। তো হাইলি এডুকেটেড তো বুঝো, সে জ্ঞানের যে অনেকগুলি শাখা আছে, এই সব শাখা কি সে জ্ঞান অর্জন করছে।
এখন সে যেহেতু জ্ঞানের বিভিন্ন শাখা যেমন কি যুক্তিবিদ্যা, চিকিৎসা, আইন, ধর্ম, ধর্মীয় তথ্য যেটা, এই সবগুলো বিষয়ের উপর ডক্টর ফস্টাস জ্ঞান অর্জন করছে। এখন সে মানে এত জ্ঞান অর্জন করছে কিন্তু মনে হচ্ছে কি সে আরো কিছু জানতে চায়। এটা হচ্ছে তার আমাদের রেনেসান্স স্পিরিট বলতে পারি, যে সে অনেক কিছু জানে তারপরেও কি সে আরো জানতে চায়, আরো কি জানতে চায়। তখন কি এবং সে যে অনেক জ্ঞান তার আছে, এই জ্ঞানটাতে কি সে সন্তুষ্ট ছিল না, তাই মনে মনে কি অসীম ক্ষমতার অধিকারী হওয়ার মানে আকাঙ্ক্ষা কি সে পোষণ করে। এবং এই পোষণের বশবর্তী হয়ে সে কালো জাদু যেটা অথবা আমরা ব্ল্যাক ম্যাজিক অথবা নেক্রোম্যান্সি যেটাকে বলা হয়, এটাকে আমরা সে এই বিদ্যা অর্জন করতে আগ্রহী হয়। এবং কি তার বন্ধু যে বেলদেস এবং কর্নেলিয়াস ছিল, তারা মূলত তাকে এই জাদুবিদ্যা অনুশীলনের পরামর্শ দিছে। বুঝতে পারছো? তো যেহেতু তার দুই বন্ধু তাকে এই ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য উৎসাহিত করছে, সে কিন্তু কি এখন মানে ইচ্ছে করতেছে সে এই কালো বিদ্যায় কি করবে, অনুশীলন করবে, এটাকে সে আত্মস্থ করার চেষ্টা করবে। এবং সে কিন্তু কি করে, সফল হয়। এবং এই সফল যখন সে কি করে কালো বিদ্যাটা কি করতেছে, অনুশীলন প্র্যাকটিস করতেছে, তখন কিন্তু তার সামনে মেফোস্টোফিলিস হাজির হয়। মেফোস্টোফিলিস মূলত হলো কি আমাদের যে প্রধান মানে কোনো একটা ডিপার্টমেন্টের প্রধান থাকে, তার কিন্তু ছেলাপেলা থাকে না, মানে তার এজেন্ট থাকে না যে যার মাধ্যমে তার কাছে পৌঁছা যায়। তো আমাদের কি এই গল্পের মধ্যে লুসিফার মূলত হলো শয়তানের নাম, মানে এ হলো মেইন যে হেড থাকে, এটা হলো লুসিফার। কিন্তু লুসিফারের একজন এজেন্ট কে ছিল, মেফোস্টোফিলিস। মানে মেফোস্টোফিলিস হলো বিভিন্ন মানুষের কাছে গিয়ে লুসিফারের যে খারাপ যে বিদ্যাগুলি ছিল, এই বিদ্যাগুলি সবার কাছে পৌঁছে দিত। বুঝতে পারছো? লুসিফার কিন্তু হাই লেভেলের, আর মেফোস্টোফিলিস ছিল হইছে লুসিফারের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, একজন বলছে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট বলতে পারো অথবা এজেন্ট বলতে পারো। বুঝতে পারছো? শয়তানের প্রধান কিন্তু লুসিফার ছিল, আর তাকে যে হেল্প করতো সে মূলত ছিল মেফোস্টোফিলিস। আচ্ছা, এখন হলো ডক্টর ফস্টাস কি করবে, কালো জাদু কি করবে, প্র্যাকটিস করতেছে। এই প্র্যাকটিসের বলে সে মেফোস্টোফিলিসকে কি হাজির করে। এই মেফোস্টোফিলিসের আকৃতিটা ছিল খুবই ভয়ঙ্কর, এবং সে হলো মূলত কি লুসিফারের সার্ভেন্ট। তো বুঝো, সার্ভেন্ট বলতে পারো। এজেন্ট যদি না বুঝো তাহলে সার্ভেন্ট বুঝো, তো এটা বলো। এখন ডক্টর ফস্টাস কি অসীম ক্ষমতাবান হতে চান, কিন্তু মেফোস্টোফিলিস তাকে সতর্ক করে যে জাদুবিদ্যার এই পথে কিন্তু ধ্বংস অনিবার্য, যেহেতু সে কি করবে অনেক পাওয়ার পাবে। তো এই পাওয়ার কিন্তু মানে কি এটা কিন্তু সঠিক কোনো পথে সে পাওয়ার পাচ্ছে না, এটা কি অনৈতিক পথে সে পাওয়ার পাবে, এবং এই অনৈতিক পথের শেষটা কিন্তু খুবই খারাপ হবে। এটা কিন্তু মেফোস্টোফিলিস কি করছে, ডক্টর ফস্টাসকে ওয়ার্ন করছে। এবং মেফোস্টোফিলিস কিন্তু বলছে যে তাকে অবশ্যই কি দুজকে মানে নরকে নেওয়া হবে। তখন ডক্টর ফস্টাস জাদুবিদ্যার মাধ্যমে অসীম ক্ষমতাবান হতে চান, এবং তিনি লুসিফারের সাহায্য প্রার্থনা করেন, যে ছিল শয়তানদের প্রধান। লুসিফার তখন কি করে 24 বছরের জন্য ফস্টাসকে অসীম ক্ষমতাধর করে দেয়, এবং মেফোস্টোফিলিসকে তার সহযোগিতায় নিযুক্ত করে দেয়। মানে ডক্টর ফস্টাস যা যা বলবে, ডক্টর ফস্টাস যা যা বলবে তা যেন মেফোস্টোফিলিস কইরা দে, এটার জন্য কি মেফোস্টোফিলিসকে লুসিফার নিযুক্ত করে। কিন্তু একটা শর্ত দিছে যে এই সময় শেষে ফস্টাসের জন্য অপেক্ষা করবে কি যন্ত্রণাদায়ক মৃত্যু ও বিভীষিকাময় জাহান্নাম, মানে নরক। এখন আমার কথাকে ক্লিয়ারলি শুনতে পেতেছে? আমি যেটা বলতেছি, আমার বৃষ্টি হইতেছে, তো আমি আমার নেটের প্রবলেম হইতেছে কিনা এটা বলো। তো লুসিফার কিন্তু ডক্টর ফস্টাসকে একটা প্রস্তাব দিছে
যে সে 24 বছরের জন্য সে যা ইচ্ছে তাই করতে পারবে এবং মেফোস্টোফিলিসকে তার হেল্পার হিসেবে কি করছে নিযুক্ত করছে লুসিফার নিযুক্ত করছে এখন নিযুক্ত করার পরে কি সে একটা কন্ডিশন দিছে যে এই 24 বছর পর তাকে কিন্তু নরকে নেওয়া হবে কাকে ডক্টর ফস্টাসকে এবং ডক্টর ফস্টাস যেহেতু মানে ক্ষমতার লোভ ছিল তার সে মানে অসীম ক্ষমতার অধিকারী হতে চায় তাই কিন্তু সে এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু প্রস্তাবে রাজি হইল সে একটা কনফ্লিক্টে ছিল সে মানে যেটা করতেছে এটা কি আসলে ভালো করতেছে না খারাপ করতেছে যে ফস্টাস দ্বিধায় পড়ে যান এবং ধ্বংসের পথ থেকে ফিরে আসার চিন্তা ভাবনা করছে সে কিন্তু পরিশেষে তিনি চুক্তিতে রাজি হয়ে যান এবং নিজের রক্ত দিয়ে চুক্তিনামায় স্বাক্ষর করেন ডক্টর ফস্টাস কিসের মাধ্যমে নিজের হাত কেটে রক্ত দিয়ে তাদের যে একটা চুক্তিনামা হয়েছিল একটা ডিল হয়েছিল এই ডিলের মধ্যে সাইন করছে বুঝতে পারছো এখানে একটু কথা বলে রাখি যে সে যখন সাইন করতে মানে যাচ্ছে তখন দেখা যায় কি তার যে রক্তটা বারবার জমাট বেঁধে যাচ্ছে তখন কি গুড অ্যাঞ্জেল মানে ভালো যে ফেরেশতা আছে সে কিন্তু বারবার আর ডক্টর ফস্টাসকে ওয়ার্ন করছিল যে তুমি এটা কইরো না এই জিনিসটা কি খারাপ কিন্তু ডক্টর ফস্টাস কি করছে তার সব যে ওয়ার্নিং ছিল এই ওয়ার্নিং ইগনোর কইরা সে কিন্তু আলটিমেটলি কি করছে সাইন করছে এখন সে যেহেতু সাইন করছে তার মানে কি লুসিফার এবং ডক্টর ফস্টাসের মধ্যে কি একটা ডিল হয়ে গেছে এই ডিল অনুযায়ী কিন্তু ডক্টর ফস্টাস কিন্তু অসীম ক্ষমতা পাইছে এতটুকু ক্লিয়ার হইছে সাইন পর্যন্ত ডক্টর ফস্টাস যে সাইন করছে এটা ক্লিয়ার এখন সাইন করার পরে কি মেফোস্টোফিলিস তাকে বিভিন্ন জাদু বই দিছে যে জাদুবিদ্যা সে প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসের জন্য বিভিন্ন বই দিছে তারপর ফস্টাসকে কি পৃথিবীর যে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে মানে ডক্টর ফস্টাস মেফোস্টোফিলিসকে যা সম্পর্কে মানে জানতে চায় মেফোস্টোফিলিস সব কিছুর উত্তর দেয় কিন্তু সে একটা প্রশ্নের উত্তর দিছিল না সেটা হলো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে মানে গডকে এই গডকে মানে কি শয়তান তো শয়তান কি মানে গডের সাথে যাবে সে তো গডের কি রাইভাল তো সে গডের সাথে তার অবশ্যই একটা কি শত্রুতার সম্পর্ক আছে তো ডক্টর ফস্টাস যখন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে সে এটা জানতে চায় মেফোস্টোফিলিস কিন্তু কোনো উত্তর দেয় নাই সে চুপচাপ থাকে তারপর কি করে ডক্টর মেফোস্টোফিলিস তাকে 7 ডেডলি সিনস যেটাকে আমরা কি 7টি চরম অপরাধের মানে বাংলাতে যদি বলি আমরা 7টি চরম অপরাধ অথবা মানুষের 7টি খারাপ গুণ এই গুণগুলোকে কি ডক্টর ফস্টাসের কাছে সামনে প্রেজেন্ট করে এবং তাদেরকে এরকম ভাবে প্রেজেন্ট মানে উপস্থিত করে যে মনে হচ্ছে কি তারা এক একটা মানুষ তো প্রথম যে আমাদের 7 ডেডলি সিনস এটার কি প্রথমে আছে লেচারি মানে কি খারাপ লম্পট অথবা দুশ্চরিত্র যেটাকে বলা হয় খারাপ চরিত্র যেটা এটা গ্লটনি মানে কি যারা বেশি খায় এদেরকে মানে পেটুক যেটা মানে বেশি খাইলে যেটা হয় বেশি খাওয়ার যে ইচ্ছা এটা হচ্ছে গ্লটনি স্লোথ মানে কি অলস এইগুলি কি আমাদের নেগেটিভ সাইড মানব গুণাবলীর কি নেগেটিভ সাইড কিন্তু এগুলি প্রাইড মানে কি গর্ব করা অহংকার করা তারপরে হচ্ছে কবেচুয়াসনেস এটা মূলত হলো আমাদের যে ঈর্ষা আছে এইটা রথ মানে হলো রাগ আর এনভে মানে হলো হিংসা এই 7টা হলো 7 ডেডলি সিনস এটা মূলত হলো আমাদের যে মানব জাতি আছে তাদের 7টা খারাপ দিক বুঝতে পারছো এই দৃশ্যটা যখন 7টা খারাপ দিককে যখন মেফোস্টোফিলিস ডক্টর ফস্টাসের কাছে মানে সামনে কি প্রেজেন্ট করে তখন ডক্টর ফস্টাস মানে খুবই খুশি হয় সে সন্তুষ্ট হয়ে যায় যে আরে আমাকে তো মানে খুবই মানে তাদের কি খুবই ক্ষমতা আছে যে আমাকে এরকম জিনিসও দেখাতে পারে
এখন কিন্তু ডক্টর ফস্টাসের কাছে কিন্তু অসীম ক্ষমতা আছে। এখন এই ক্ষমতার বলে কি সে সারা বিশ্ব কি করতেছে, ভ্রমণ করতেছে। তিনি রোমের একটি গির্জায় পৌঁছান এবং জাদু প্রয়োগ করে কি অদৃশ্য হয়ে যান। সে বিশ্বের বিভিন্ন স্থানে কি করতেছে, সফর করতেছে। এই সফরকালে কি করে সে একটি গির্জায় পৌঁছায় এবং এই গির্জায় পৌঁছে কি করে সে তার জাদু অ্যাপ্লাই করে, মানে চেক করে তার জাদু কি ঠিক আছে কিনা। তখন গিয়ে ওই গির্জায় কি করে সে অদৃশ্য হয়ে যায়। তারপর কি যে বিভিন্ন কি গির্জার মধ্যে কি বুজন হয়, মানে বুঝনা অনেক সময় অনেক অনুষ্ঠানের মধ্যে কি বুজন হয়, ওই বুজনের মধ্যে সে বিঘ্ন ঘটায় এবং বিভিন্ন মানুষকে কি মারধর করে। এই জিনিসগুলি সে মূলত করে কেন, তার যে মানে সে একটা পাওয়ার পাইছে, এই পাওয়ারটাকে সে আদৌ কি করতে পারছে না, প্রপারলি ইউজ করতে পারতেছে কিনা, এটা চেক করার জন্য মূলত সে এই আকাম টুকাম করছে। এখন সে ইউরোপের বিভিন্ন রাজসভায় নিজেকে হাজির করছে এবং কি জাদু দেখায় কি বিভিন্ন রাজমহলে তার যথেষ্ট সুনামও অর্জন করে। এক পর্যায়ে ফস্টাস কি জার্মানির শাসক চার্লস 5 মানে পঞ্চম যে চার্লস ছিল তার রাজসভায় তাকে আমন্ত্রণ করা হয় এবং জাদুর প্রদর্শনী দেখার আগ্রহ প্রকাশ করে রাজারা। তিনি ফস্টাসকে ইতিহাসখ্যাত রাজা ও শাসক আলেকজান্ডার দি গ্রেটকে হাজির করার হুকুম করেন। এটা কিন্তু ডক্টর ফস্টাস যে ক্ষমতাটা পাইছিল সে কিন্তু কি করছিল, যে অন্য যে মানে যারা মরে গেছে তাদের ছবিটাও কি সে মানে প্রেজেন্ট করতে পারতো, তার ওই রকম ক্ষমতাটা ছিল। তো আলেকজান্ডার দ্য গ্রেট সে একজন শাসক মানে রাজা ছিল। তো চার্লস যে পঞ্চম চার্লস যে ছিল সে মূলত মানে দেখতে চাইছিল ডক্টর ফস্টাস আসলেই জাদুবিদ্যায় কতটা দক্ষ। তাই সে ডক্টর ফস্টাসকে বলছে যে আলেকজান্ডার দি গ্রেট, এই গ্রেটকে কি তার সামনে হাজির করার জন্য। এবং ডক্টর ফস্টাস কি সফলতার সাথে তার কি একটা ছবি রাজার সামনে হাজির করে। এতে কি চার্লস পঞ্চম কি খুবই সন্তুষ্ট হয়। তিনি রাজসভায় এক যোদ্ধা ও তার জাদুবিদ্যাকে তার ছিল ফস্টাস তার মাথায় সিংহ, মানে কি সে বিভিন্ন কি আকাম টুকাম করে, যে কেউ যদি তার বিরুদ্ধে কিছু বলে সে কি করে তাদেরকে হাসির পাত্র বানায় ফেলে। তো রাজসভায় কি একজন ব্যক্তি কি ডক্টর ফস্টাসকে ওই রকম কি পছন্দ করতো না, তখন কি সে কি করছে, মানে তার জাদুর বলে ওই ব্যক্তির মাথার মধ্যে কি শিং গজায় দিছে। তো একজন ব্যক্তির মাথায় যদি শিং গজায় তাহলে কি তাকে দেখতে কি অবশ্যই কি অদ্ভুত লাগবে, সে অবশ্যই হাসির পাত্র হবে। তো ডক্টর ফস্টাস কি এরকম আকাম টাকাম করতো, বুঝতে পারছো। এখন ডক্টর ফস্টাসের কিন্তু সময় অতিবাহিত হচ্ছে, যে 24 বছর দিছিল এই অতিবাহিত কিন্তু হচ্ছে। এই অতিবাহিত হওয়ার এক কর্মে সে কি করছে, একজন ঘোড়া বিক্রেতার সাথে তার দেখা হয়। সে কি করছে, ঘোড়া বিক্রেতার যে ঘোড়া ছিল এরকম একটা জাদু করছে যে এই ঘোড়া যদি পানির স্পর্শে আসে তাহলে কি সেইগুলি সে খড়, বুঝো না খড়, এই খড়ের মধ্যে মানে খড়ের মতো হয়ে যায় পানির স্পর্শে আসলে। বুঝতে পারছো, এতটুকু ক্লিয়ার। বৃষ্টি এখন বাড়ছে, মানে নেট কি আমি ঠিক আছে কিনা একটু বলো, কমেন্ট করো। আচ্ছা, এখন কি সে যে এক গুড়া বিক্রেতার কি গুড়ারে যে জাদু কইরা খড় বানায় ফেলছে, এটা কিন্তু গুড়া বিক্রেতা কি রাজার কাছে কমপ্লেইন করছে তার বিরুদ্ধে, বুঝতে পারছো। তখন কি করে সে মানে তার উপর আর উল্টা জাদু করে। আচ্ছা, তারপর কি ব্যান্ড হল্টের শাসক, যে আমরা দ্য ডিউক অফ ব্যান্ড হল্ট পড়ছি এই ক্যারেক্টারের মধ্যে, এই ক্যারেক্টারের মধ্যে তাকে কি জাদুর জন্য, আমার বাসা হলো ভৈরব, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেটাই হোক, দেখি ক্লাস কতটুকু করা যায়। তো ডক্টর ফস্টাসের এই জাদুবিদ্যার যে দক্ষতা, এই দক্ষতা কি আশেপাশে সবখানে কি ছড়াইয়ে পড়ে
এই ছড়ানোর ফলে যে ভ্যান হল্টের যে ডিউক ছিল, এই ডিউকও কিন্তু ডক্টর ফস্টাসকে আমন্ত্রণ করে যে তার জাদু দেখবে, এবং এই জাদুর বলে কিন্তু ডক্টর ফস্টাস কি করে, ভ্যান হল্টের যে শাসক ছিল এবং তার যে রানী ছিল তার দুজনকে কি করে, সন্তুষ্ট করে। এভাবে কিন্তু সময় অতিবাহিত হচ্ছে, অতিবাহিত হওয়ার সাথে সাথে কিন্তু যে 24 বছর ছিল, এই 24 বছর কিন্তু শেষ হতে চলেছে। এই 24 বছর যখন শেষ হতে চলেছে তখন কি মনে করে কি 12টায়, আমরা কি জানি কি রাত্রি 12টায় কি আমাদের একটা দিন শেষ হয়ে যায়, রাত 12টায় কি একটা দিন শেষ হয়ে যায়। এখন রাত যখন 11টা বাজে, মানে কি ডক্টর ফস্টাসের কাছে 24 বছর হইতে আরো 1 ঘন্টা বাকি আছে, কমপ্লিট হওয়ার আর 1 ঘন্টা বাকি আছে। যখন 11টা বাজে, ঘড়ির কাঁটায় যখন 11টা বাজে, তখন ডক্টর ফস্টাসের হুঁশ আসছে যে সে এত বছর 24 বছর যা করছে সে খারাপ করছে। এই যে দিও না, নেটের সমস্যা হইব। সে 24 বছর যা কিছু করছে, এই সব কিছু সে খারাপ করছে। এখন সে অনুশোচনা করতে চায় এবং সে গডকে, ও আরেকটা জিনিস এখানে একটা স্কিপ হয়ে গেছে যে সে কি করছে, মেফোস্টোফেলিসের সাহায্যে যে হেলেন ছিল, ট্রয়ের যে হেলেন ছিল, এই হেলেনকে হাজির করে। তো হেলেন তো খুবই সুন্দরী ছিল। আমরা যারা ট্রয় নগরীর যে কাহিনীটা যদি আমরা মানে অনেকেই জানি আবার অনেকেই জানি না, এটা মূলত কি গ্রিক একটা বাহিনী ছিল আর ট্রোজান একটা বাহিনী ছিল। তার দুই বাহিনীর মধ্যে কি গ্রিকের যে সবচেয়ে সুন্দরী মহিলা ছিল, এই মহিলাকে নিয়ে যুদ্ধ হয়েছিল। বুঝতে পারছো, সুন্দরী ছিল, হেলেন যে সবচেয়ে সুন্দরী ছিল, মানে গ্রিক লিটারেচারের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল হেলেন। এই হেলেনকে কি করছিল, প্যারিস মানে ট্রয়ের রাজপুত্র প্যারিস কি করছে, বাগায় নিয়ে গেছিল। তো একজনের বউকে যখন আরেকজন ভাগায় নিয়ে যায় তো অবশ্যই কি এটা তার জন্য অপমানজনক হয়েছিল। তো গ্রিকরা কি করছে, ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল। এই যুদ্ধের মধ্যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল। বুঝতে পারছো? এখন এই যে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, এটা কার জন্য হয়েছে, হেলেনের জন্য কিন্তু হয়েছিল। এখন হেলেন এতটা সুন্দর ছিল যে তার দিকে যেই তাকাতো সেই কি হইতো, খুবই অ্যাট্রাক্টেড হয়ে যেত। তো মেফোস্টোফেলিস কিন্তু বৃষ্টির শব্দে কি আমার কথা শুনতে পাইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। মিথোলজি, গ্রিক মিথোলজির ক্যারেক্টার হেলেন। গ্রিক মিথোলজি পড়ো না তোমরা? পড়ো নাই তোমরা? যখন ফাইনাল ইয়ার উঠবা তখন ইসে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ওইখানে একটা কোর্স আছে, ওইখানে আছে যে ইলিয়ড, যে যুদ্ধের পুরো কাহিনীটা ওইখানে পাবা, কিন্তু এমনি পাবা না। আচ্ছা ঠিক আছে। এখন এই হেলেনকে কিন্তু মেফোস্টোফেলিস কি করে, জাদুর বলে এই ডক্টর ফস্টাসের সামনে কি করে, প্রেজেন্ট করে। এবং সে কি করছে, হেলেনকে দেখে মানে খুবই মুগ্ধ হয়েছে। এবং তার কাছে তখন কি তার ভিতরে যে সেন্সুয়াল যে ব্যাপারগুলি আছে, সেন্সুয়াল তো বুঝো, এটা তো ভাঙায় বলতে হবে না আশা করি। তো সেন্সুয়াল যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলো কি করছে তার মধ্যে প্রকাশ পাচ্ছে হেলেনকে দেখে। তো হেলেনকে মানে দেখে সে এতটাই মুগ্ধ হয়েছে যে সে চাচ্ছে যে হেলেনকে কিস করতে। বুঝতে পারছো? তো ওই রকম, এটা হচ্ছে সেন্সুয়াল ব্যাপার, এটা তোমরা পড়ে নিবা। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে কিন্তু চলতেছে। তো একজন ওল্ড ব্যক্তির কথা কিন্তু আমরা শুনছিলাম। এই ওল্ড ব্যক্তিও কিন্তু ডক্টর ফস্টাসকে বিভিন্নভাবে কি করছে, ওয়ার্নিং দিচ্ছে যে সে কি করবে। জানালা খুলে রাখছি কারণ কি করছে, আমি এমবিতে তোমাদের ক্লাস নেই, ওয়াইফাই প্রবলেম মনে হয়, তাই হয়েছে বৃষ্টির শব্দ আসতেছে, জানালা খুলে রাখছি। আচ্ছা ঠিক আছে, বৃষ্টির শব্দ শুনো।
এখন কিন্তু হেলেনকে হাজির করা হয়েছে, তো হেলেনকে যে হেলেনের প্রতি তার সেন্সুয়াল একটা অ্যাট্রাকশন কাজ করতেছে। তো এরকম ভাবে চলতেছে চলতেছে, কিন্তু এখন কিন্তু টাইম শেষ কিন্তু ফস্টাস যখন টাইম শেষ মানে কয়েক ঘন্টা বাকি আছে, কয়েক ঘন্টা যখন বাকি আছে তখন কিন্তু ফস্টাস খুবই মৃত্যু ভয়ে উত্তেজিত হইতেছে এবং সে কি করছে, মৃত্যুর আগে বিভিন্নভাবে গডের কাছে প্রার্থনা করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তো দেরি হয়ে যায়। কারণ সে এই 24 বছর যা করছে, 24 বছর যা করছে সেটা কিন্তু গডের যে রুলস আছে এই রুলসের বিপক্ষে করছে। তো এখন যদি সে গডকে যদি মানে ডাকেও, সেখানে তো কোনো কাজ হবে না। এভাবে কিন্তু তার 24 বছর শেষ এবং তাকে কিন্তু টেনে হিস্ট্রে কি করছে, জাহান্নামে নেওয়া হয়েছে। এভাবে মূলত কি আমাদের যে ডক্টর ফস্টাসের গল্পটা, এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? মূলত হয়েছে তার আত্মাটাকে জাহান্নামে নিয়ে যায়, বুঝতে পারছো? আত্মাটাকে। এই গল্পটা আসলে কি লাইন বাই লাইন তোমাদের ইংরেজিটা, এটা অনেকে মানে একদিন বলছিল যে লাইন বাই লাইন, আসলে ইংরেজিটা লাইন বাই লাইন পড়া মানে তোমরা এত ছোট না যে ইংরেজিটা আমরা কি লাইন বাই লাইন পড়াবো। আর যেহেতু এটা একটা ড্রামা এবং কাহিনী ভিত্তিক, তাই মূলত হয়েছে কাহিনীটা যদি আমরা জানি তাহলে কি আমরা মানে গল্পটা সম্পর্কে বুঝে ফেলবো। হ্যাঁ, ওইখানে এসে যে তোমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি, ওইখানে হইছে টেনিসনের একটা পোয়েম আছে ইনান, ওইখানে মূলত হইছে আমাদের যে প্যারিস বেটা, এই বেটার কিছু কাহিনী আছে, সবটা নাই, মানে দন্তটা কিভাবে শুরু হয়েছিল ওইটা আছে, বুঝতে পারছো? একজন বলছে হ্যাঁ থ্যাংক ইউ, আমার খেয়াল ছিল না, আমি যে তোমাদের ফাইনাল ইয়ারে উঠে যে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন পাইবা ওইটা বলতেছিলাম। এই প্যারিস বেটা খুবই খারাপ ছিল। আচ্ছা, এখন আমরা এই গল্পে মানে এই নাটকের মধ্যে অনেকগুলি মানে কোটেশনের কোনো অভাব নাই, কোটেশনের কোনো অভাব নাই, যে কোন কোটেশন রেখে তুমি কোন কোটেশন দিবা। প্রচুর কোটেশন আছে এই গল্পের মধ্যে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা যে ডক্টর ফস্টাস কি করছে, তার যে কনফ্লিক্টটা ছিল, মেন্টাল কনফ্লিক্ট, এই কনফ্লিক্টগুলি কিভাবে কাজ করতো এই সম্পর্কে ইনাফ কোটেশন আছে। তো আমরা কিছু এখানে কিছু কিছু কোটেশন এখানে রাখলাম। আমরা একটু কোটেশন অ্যানালাইসিস করি। হ্যাঁ, লাইন বাই লাইন পড়ালে হচ্ছে তোমাদের টাইম কভার হবে না, বুঝছো না? বুঝতে পারছো? আর যারা হয়েছে ট্রয় নগরীর ঘটনাটা জানতে চাও, তারা হচ্ছে মানে ইউটিউবে চ্যানেল মানে চার্জ দিয়ে দেখো, হয়তো মুভি টুবি আছে। অবশ্যই প্যারিস কি ক্যারেক্টার লেস ফুল ছিল, ক্যারেক্টার লেস দিকেই তো অন্যের বোরে বাগাই লেগেছে। আমার কাছে ক্লাসিক যে ব্যাপারটা না, ওইটা পড়তে খুবই ভালো লাগতো। আমার হচ্ছে ফাইনাল ইয়ার যে মানে ফাইনাল ইয়ার হচ্ছে 9টা কোর্স, ওইখানে আমার সবচেয়ে ফেভারিট মানে কোর্স ছিল হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এটাকে আমি খুবই ডিপলি পড়ছিলাম এবং প্রতিটা ওয়ার্ডকে কি করছি আমি নোট করছিলাম ওইখানে, বুঝতে পারছো? ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের যে ব্যাপারগুলি আছে, এটা মূলত হচ্ছে আমাদের ইলিয়ট, তো একটা জানো যে হোমারের বিখ্যাত ইলিয়ট কথাটা তো শুনছো, হোমার একজন গ্রিক পোয়েট, তার বিখ্যাত মহাকাব্য হয়েছে ইলিয়ট। ওইখানে হচ্ছে গল্পের যে নায়ক সে হয়েছে অ্যাকিলিস। আচ্ছা, এটা অন্যদিন বলবো না, এক গল্পের ভিতর আরেক গল্প বলা উচিত না। তো আমার কাছে যে ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের যে ব্যাপারগুলি, ওই ব্যাপারগুলি আমার কাছে খুবই মানে ভালো লাগতো। ওইখানে আমি মানে ভিতরে ভিতরে পড়তাম, মিডিয়া একটা ক্যারেক্টার ছিল, ওই মিডিয়ার সাথে মানে সবগুলো কি ক্যারেক্টার কি একটার সাথে একটা রিলেটেড,
বুঝতে পারছো? ফ্রেডা একটা ক্যারেক্টার, মানে মিডিয়ার ক্যারেক্টার যদি তোমরা পড়ো, লেডি ম্যাকবেথ তো পড়ছো, সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার উইলিয়াম শেক্সপিয়ারের। তো আমরা যদি গ্রিক লিটারেচারের কথা বলি, সেখানে সবচেয়ে স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার হলো মিডিয়া। সে তার বাচ্চাদেরকে হত্যা করছে, যে মানে কি তার জামাই তার সাথে বিট্রে করছিল, তাই জামাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে কি করছে, তার 2 সন্তানকে হত্যা করে। আচ্ছা, হ্যাঁ, অ্যাকিলিস কিন্তু অ্যাবসোলুটলি যে হিরোইক যে মানে কোয়ালিটিসটা ছিল, এটা কিন্তু অ্যাকিলিসের ভিতরে ছিল না। বুঝতে পারছো? একটা এই তোমরা অনেক সময় দেখবা একটা ফ্রেজ আছে যে অ্যাকিলিস হিল, একটা ফ্রেজ আছে, এটা বুঝো? যে অনেক ফ্রেজে দেখবা, অনেক চাকরির পরীক্ষার মধ্যে এটা আসে। আমি লিখতেছি, দেখো, অ্যাকিলিস এই অ্যাকিলিস হিল মানে কি, কোনো কিছুর যে উইক পয়েন্ট, দুর্বল যে জায়গা থাকে, এই দুর্বল জায়গাটা মূলত হলো অ্যাকিলিস হিল। আর অ্যাকিলিস হিলটা কেন বলা হয়, এটা হচ্ছে প্রাচীন যে গ্রিকের কাহিনী ছিল, ওইখানে অ্যাকিলিসের মা কিন্তু একজন দেবী ছিল। তো সে কি করছিল, তার ছেলেকে কি করছিল, একটা নদীতে চুবানি দিছিল। এখন পায়ে ধরে যে সে কি করছিল, চুবানিটা দিচ্ছে, এখন পাটা কিন্তু সেই নদীতে চুবানি মানে কি পানিতে ডুবে নাই, পাটা কিন্তু পানিতে ডুবে নাই। এই যে পাটার মধ্যে কিন্তু পানি যেহেতু লাগে না, এটা কিন্তু মর্টাল থাকছে, মানে কি এই জায়গায় যদি তাকে আঘাত করা হয় তাহলে সে মারা যাবে। এবং প্যারিস কিন্তু এই অ্যাকিলিসের হিলে মানে গুড়ালিতে কিন্তু তীর মেরেছিল, যার কারণে সে মৃত্যুবরণ করে। বুঝতে পারছো? আচ্ছা, হ্যান্ড নোটের তো অনেকগুলি কোটেশন, আর বৃষ্টিও বাড়তেছে, আমি এখানের কিছু কোটেশন দেখাই বলি। আর হ্যান্ড নোটের কোটেশনের নিচে কিন্তু তোমাদের কোন ক্ষেত্রে ইউজ করতে পারবা ওই রকম নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা দেখো, এখানে ইম্পর্টেন্ট কোটেশনের ক্ষেত্রে আমরা দেখো, মাই হার্ট সো হার্ডেন্ড আই ক্যান নট রিপেন্ট। এখানে কি সুন্দর একটা কোটেশন আছে না, যে এখানে সে বলতেছে তার হার্টটা, তার হৃদয়টা এতই কঠোর হয়েছে যে সে অনুশোচনা করতে পারছে না, সে যে পাপ করছে এই পাপের জন্য সে অনুশোচনা করতে পারতেছে না। এখন এখানে কিন্তু ডক্টর ফস্টাসের যে মেন্টাল কনফ্লিক্ট, এটা কিন্তু প্রকাশ পাইছে। বুঝতে পারছো? এই কোটেশনটা কি ক্লিয়ার হয়েছে? প্রথম কোটেশনটা এই যে নিচে কিন্তু আমি লিখা দিছি, প্রথম কোটেশনটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেহেতু বৃষ্টির শব্দ বেশি হইতাছে, আচ্ছা প্রথমটা ক্লিয়ার হয়েছে না? কোনটা বুকে নাই? যেটা তোমাদের মানে কি আমরা যারা হলো আমাদের নোট নিছ, যে কোটেশনগুলো আমরা পোস্টের ভিতরে ইউজ করছি সেটা হলো আমরা আলাদা ইম্পর্টেন্ট কোটেশনে দেই নাই। এটা মানে এটা কিন্তু খেয়াল করবা, যেটা আমরা অলরেডি পোস্টের মধ্যে ইউজ করছি সেটা কিন্তু আমরা আলাদাভাবে দেই নাই। আর ওইখানে আলাদাভাবে হয়েছে আমরা কিছু অনেকে কি চাই যে একটু বেশি কোটেশন ইউজ করতে, তো ওই জন্য মূলত আমরা কোটেশনগুলো দিছি। আর পরীক্ষার মধ্যে কোটেশন খুবই ইম্পর্টেন্ট, কোটেশন না দিলে মানে মার্কস তেমন আসে না, কোটেশন না দিলে মার্কস আসবে না তেমন। আচ্ছা দেখো, তারপর এখানে আরেকটা কোটেশন আছে, এটা মূলত তোমাদের মনে হয় শর্টের মধ্যে আছে, যে মেফোস্টোফিলিস হেল সম্পর্কে কি বলছিল, মানে নরক সম্পর্কে কি বলছিল। যদি তোমাদের শর্টে থেকে থাকে তাহলে তোমরা এই কোটেশনটা ইউজ করতে পারবা। মেফোস্টোফিলিস হেল সম্পর্কে কি বলছিল, যে হেল হ্যাথ নো লিমিটস নর ইজ সার্কামাসড
ইন ওয়ান সেল প্লেস ফর হোয়ার উই আর ইন হেল। এখানে কি মেফোস্টোফিলিস কি বলছে যে নরকের নির্দিষ্ট কোনো পরিসীমা নাই, মানুষ যেখানে বাস করে সেটাই মূলত নরক। বুঝতে পারছো দ্বিতীয় নাম্বার কোটেশনটা? নরকের নির্দিষ্ট কোনো পরিসীমা নাই, নির্দিষ্ট কোনো স্থান নাই, নির্দিষ্ট কোনো ভূখণ্ড নাই, আমরা মানুষ যেখানে বাস করি সেটাই মূলত নরক। দুই নাম্বারটা কি ক্লিয়ার হয়েছে নরকের বিষয় সম্পর্কে যে কোটেশনটা? সব বলতেছে না। আচ্ছা, এটা কিন্তু নরকের ক্ষেত্রে যদি তোমাদের শর্ট প্রশ্ন থাকে এটা কিন্তু এখানে ইউজ করতে পারো। তারপর দেখো ডক্টর ফস্টাস কিন্তু তার যখন সময় শেষ তখন কিন্তু সে বিভিন্নভাবে আকুতি মিনতি করছিল যে তার যে সোলটা এটা যদি সমুদ্রের এক ফোঁটা বিন্দু হইতো, মানে পানির এক ফোঁটা হইতো, তাহলে কি সে তার সোলটাকে বাঁচাতে পারতো। কারণ সমুদ্রের মধ্যে যদি এক ফোঁটা পানি মানে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুঁজে পাওয়া যাবে না। এই যে এখানে মূলত কি বলছে, ও সোল বি চেঞ্জড ইনটু লিটল ওয়াটার ড্রপস অ্যান্ড ফল ইনটু দ্য ওশন নেভার বি ফাউন্ড। এখানে মূলত কি ডক্টর ফস্টাস তার যে অন্তিম সময়, এই সময়ে তার মানে বেঁচে থাকার মানে তার যে অনুশোচনার একটা বোধ ছিল সেটা থেকে সে বেঁচে মানে বাঁচার জন্য তার যে বিভিন্নভাবে সে চেষ্টা করছে, বিভিন্নভাবে আকুতি মিনতি করছে, সেটা মূলত আমাদের যে এখানে এই কোটেশন এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে সে এরকমভাবে মিনতি করতেছে যে তার যে সোলটা, এই সোলটা যেতে একটা পানির বিন্দু হয়ে যায়, যেটা মহাকাশে মানে সাগরে পতিত হলে যেটাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। এটা কি ক্লিয়ার? 3 নাম্বার, ও সোল বি চেঞ্জড ইনটু। কোটেশন মনে রাখার এটা উপায় আমি একটু পরে বলতেছি, আমি কোটেশনগুলি শেষ করে নেই। আর বৃষ্টির শব্দের জন্য আমি জোরে কথা বলতেছি, আমার মানে গলায় মনে হইতেছে মানে ভেঙে যেতেছে। আচ্ছা আগে আমি কোটেশনগুলি শেষ করে নিই তারপর বলতেছি। আচ্ছা দেখো লাস্ট কোটেশন এখানে কি বলছে, মাই গড গুড নট সো ফিয়ার্স অন মি। মানে সে কি বলছে যে তার যে সৃষ্টিকর্তা আছে এই সৃষ্টিকর্তাকে বলতেছে তার প্রতি এত নির্দয় না হওয়ার জন্য, মানে কি তার প্রতি কি সদয় হওয়ার জন্য সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, কিন্তু সেটা তার পসিবল না। এটা কি পসিবল? সে কিন্তু এক মুহূর্তে বলছিল যে মানে তার যে যত বিদ্যার মানে জাদু বিদ্যার যত বই আছে সবকিছু সে পুড়িয়ে ফেলবে, এটাও কিন্তু সে বলছে। এটা একটা কোটেশনে ইউজ করা হয়েছে মনে হয়। আচ্ছা কোটেশন এখানে যে কোটেশনগুলি দিছে এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? মানে তোমরা এখানে মানে কিভাবে ইউজ করতে পারো। হেলেনের গল্পটা অবশ্য আমি বলছি না আমার ফাইনাল ইয়ারের মধ্যে মানে সবচেয়ে ফেভারিট কোর্স ছিল ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ওই গল্পগুলো আমার খুবই ভালো লাগতো, যেমন মিডিয়ার গল্পটা খুব ভালো লাগতো। মিডিয়া হিসেবে তোমার একটু রিভেঞ্জফুল টাইপ ছিল আর কি, আর ফ্রেডা হলো একটা ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টারে খুবই সেন্সুয়াল টাইপ ছিল আর কি, মানে সৎ ছেলের প্রতি তার অ্যাট্রাক্টেড ছিল সে ফিজিক্যালি। মানে এই গল্পগুলো তোমরা 4th ইয়ারে পড়বা, এখন বলা লাগবে না। আর যদি তোমরা এই গল্পগুলি মানে পড়তেই চাও আমাদের গ্রুপে দেখবে সামারি আছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, মানে তোমরা এটা দিয়ে চার্জ করবা তাহলে তোমাদের ওইগুলো আসা পড়বো যদি কেউ পড়তে চাও আর কি গল্পগুলি। আচ্ছা আমার কি লাইভ কেটে যাচ্ছে? একজন বলল যে লাইভ কেটে যাচ্ছে, আমি তো বলছি আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু ওয়াইফাই দিয়ে তোমাদের ক্লাস নেই না, কারণ কি অনেক সময় দেখা যায় কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে যাওয়ার ফলে কি তোমাদের লাইভটা অফ হয়ে যাওয়ার চান্স আছে, তাই কিন্তু আমি
মানে এক্সট্রা টাকা দিয়ে কি তোমাদের জন্য এমবি কিনি, এমবি দিয়ে কিন্তু আমি ক্লাস করাই। তো দেখে এমবি দিয়ে হলো আমার এখানে মানে খুব স্পিডে চলে, তাই কিন্তু আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করি না। বুঝতে পারছো? আচ্ছা, আমার কথা ক্লিয়ার? এই 4টা কোটেশন কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। আমার কথা ক্লিয়ার? আমি কি আটকে গেছি? তোমরা তোমাদের কমেন্ট আসতেছে না? হেলেনের গল্পটা তোমাদের ফোর্থ ইয়ারে নাই। ফোর্থ ইয়ার হলো যে হেলেনকে অপহরণ করার পর যে ট্রোজান এবং গ্রিক সৈন্যদের মধ্যে কি হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মধ্যে হলো গ্রিকরা বিজয়ী হয়েছে এবং ট্রয় নগরীটা কি ধ্বংস হয়েছিল, এই কাহিনীটা আছে। বুঝছো? আর হেলেনের পুরো কাহিনীটা হয়েছে অনেকগুলি গল্প, কি এক একটা গল্পের মধ্যে এক একটা কাহিনী ইনক্লুড করা হয়েছে। বুঝতে পারছো? আমার হেলেনের গল্পটা কি ফোর্থ ইয়ার আছে? আমার প্রশ্নের উত্তর পাইছো? হেলেনের গল্পটা ফোর্থ ইয়ারের মধ্যে নাই। এটা হচ্ছে হেলেনকে নিয়ে যখন যুদ্ধ করা হয়েছিল, এই যুদ্ধের কাহিনীটা ফোর্থ ইয়ারের মধ্যে আছে। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন বুঝো না? মানে হলো ক্লাসিক্স ইন ট্রান্সলেশন মানে কি, ক্লাসিক্স হলো আমাদের গ্রিক অথবা রোমান যে লিটারেচার ছিল ছিল ওই রোমান অথবা গ্রিক লিটারেচারকে মূলত ক্লাসিক বলা হয়। এখন এই ক্লাসিক লিটারেচারগুলোকে কি করছে, ইংরেজিতে ট্রান্সলেশন করছে আমাদের বোঝার জন্য, আমরা পড়ার জন্য। এই যে ইংরেজিতে ল্যাটিন অথবা রোমান লিটারেচারগুলোকে যে ইংরেজিতে ট্রান্সলেশন করছে, এটাকে মূলত ক্লাসিক্স ইন ট্রান্সলেশন বলা হয়। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন গল্প মানে কোর্সটার নাম হলো এটা, ট্রান্সলেশন। এখানে কি আসছে? ট্রান্স এই যে এটা কোর্সের নাম হলো এটা। আচ্ছা, এই যে এটাই, হ্যাঁ এখন যে বলছে এটাই মূলত এটা বুঝাইছে কি, যে তার সোলটা এরকম এখন কি চাচ্ছে যে সে যাতে নরকে না যায়। তো সে কি করছিল, বলছিল যে কি সে বিভিন্ন সাপকে কি করছিল, যে ইয়া করতেছে, সাপকে ডাকতেছে এবং সে বলতেছে যে সে কি করছে, যে তার যে বইগুলো ছিল, জাদুবিদ্যার যে বইগুলি ছিল, এই বইগুলি মূলত সে কি করবে, পুড়িয়ে ফেলবে। এবং এটা মেফোস্টোফিলিসকে বলতেছে, মেফোস্টোফিলিসকের কাছে সে আকুতি করতেছে এই ব্যাপারগুলি। এই কোটেশনটা দিয়ে এটা বোঝাইছে। বুঝছো? আচ্ছা, হেলেন সম্পর্কে আমরা আজকে না বলি। হেলেন সম্পর্কে যাদের মানে খুবই ইন্টারেস্টেড ফিল করতেছ, তারা হচ্ছে গুগল অথবা ইউটিউব এখানে দেখে নিও। কিন্তু ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ব্যাপারটা আসলে মানে কি একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, মানে অনেক কিছু অজানা আছে জানার এটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিই আজকে, কারণ আমার আজকে গলার 12টা বাজতেছে। আজকে আমার গলার 12টা বাজছে। কারো কোনো প্রশ্ন না থাকে কি ক্লাসটা শেষ করে ফেলবো? ও বাই দ্য ওয়ে, এটা এই গল্পের থিম যদি আমরা বলি, থিমটা হলো ড্যামনেশন। ড্যামনেশন তো বুঝো, ধ্বংস হয়ে যাওয়া। তারপর হচ্ছে রেনেসান্স স্পিরিট, ফেট ভার্সেস ফ্রি উইল, এই ব্যাপারগুলি, অ্যাম্বিশন, এগুলি কিন্তু আমাদের এই গল্পের থিম। আজকে নেটের জন্য তোমাদের কমেন্ট আসতেছে না। আচ্ছা দেখো, যদি কে তোমাদের আর কারো কোনো প্রবলেম না থাকে, আমি ক্লাসটা শেষ করে দিই। কমেন্ট করো, নাহলে আমি বুঝবো কিভাবে আজকে নেটের প্রবলেম হয়েছে। তোমাদের কমেন্ট আসতেছে না আমার এখানে। আজকে
কেউ তো এই তোমরা কি আমাকে শুনতে পারতেছ? ক্লাসটাকে অফ করে দিব নাকি সবার একসাথে নেটের প্রবলেম হয়েছে যে কেউ কমেন্ট করতে পারতেছ না? ভাগ্যিস লিঙ্গুইস্টিক্স ক্লাসের মধ্যে তোমাদের এই বৃষ্টি আসে নাই। আচ্ছা, গ্রিক যে তোমাদের লিটারেচারটা মানে গ্রিক যে লিটারেচারের কাহিনীগুলি আছে না, এই লিটারেচারের কাহিনী নিয়ে চলেছে। গ্রিক যে রাইটারগুলি ছিল না, তারা কি করতো, এক একটা নাটক, এক একটা মানে এক একটা গল্পে একটা নির্দিষ্ট মানে পার্টিকুলার টেক্সটে পুরো গল্প নাই, এক একটা টেক্সটের মধ্যে এক একটা গল্প ইনক্লুড করা হয়েছে। বুঝতে পারছো?